দাঁড়ান, নূরকে একটা কড়া কথা বলেননি। নূর এখন মাঝখানে মাঝখানে কথা আচ্ছা, বলতেছে, আধা ঘন্টা পরে আইসে। নূর, আপনি কি শুনতে পাইতেছেন আমাদের? জি ভাই, আমি পুরোপুরি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি 1 মিনিট একটু মিউট থাকেন, আমরা সাকিব ভাইকে একটু শেষ করে নিই। সাকিব ভাই যে কথাটা বলতেছিল, কারণ মাঝখান থেকে কথা বললে আমরা শুনতে পাইতেছি না আর কি। জি সাকিব ভাই, আপনি বলতেছিলেন যে তাহলে আপনি আসলে ব্যক্তি আকাঙ্ক্ষা এবং আইন আদালত বিচার বিভাগ যেহেতু এটা পুরোপুরি ঠিক হয় নাই, সেই জন্য আপনি এই জায়গাটা, এই আমি লাইনটা যদি আপনি শেষ জবাবদিহিতা করতেন। জি, জবাবদিহির জায়গাটা। আমি বলছি যে জবাবদিহিতার জায়গাটা যাতে নিশ্চিত থাকে, মানুষের জি, মধ্যে এই ধারণা যেন না হয় যে বিচার ব্যবস্থা, বিচার প্রক্রিয়া কোনোভাবে আবার প্রভাবিত হচ্ছে। ওকে এবং সেই জায়গাটাকে আমি নিশ্চিত করার জন্য আমরা মানে আহ, আমরা বলবো আর কি। আর ওকে, একই সাথে যেটা আপনি ঠিক আছে। ফিরোজ আহমেদের উদাহরণ দিয়ে বলেছেন, সেইটার সাথে আমি একমত। আমরা মানে একই চিন্তা করি যে এখানে ব্যক্তির বিমানবীকরণ মানে সেটা আমাদের লক্ষ্য নয়। আমাদের খেয়াল রাখা দরকার, আমরা একটা উত্তরণ চাই, ওকে, এবং উত্তরণের জায়গা থেকে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা ওকে, যদি এটাকে ব্যক্তি ঘৃণার জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা রাজনৈতিক ওকে, উত্তরণে যেতে পারবো। আপনার বক্তব্য পরিষ্কার। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর এসে পৌঁছেছেন। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে এসে একটু পরে যুক্ত হয়েছেন। লোকজন জানতে চাইছেন যে ভিপি নূর কি ইচ্ছে করে দেরি করে আসলো কিনা, আজকে আপনার উপর রেগে আছে কিনা, ওর দলের রাশেদকে আপনি গত পর্বে আমি জানি না কি করছি। ওকে, নূর, আমি আমি আপনাকে আপনার এবং সাকিব ভাইয়ের জন্য আমার একটা কমন প্রশ্ন ছিল। সাকিব ভাই এটার জবাব দিয়েছেন। সাকিব ভাই বলেছেন যে মানে আমি প্রশ্নটা করি যে মাসখানেক ধরে দুটি সোশ্যাল মিউট করতে ক্যাম্পেইন, বলেন। হ্যাঁ, দুটি ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন। এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা? জনাব নুরুল হক নূর। অনেকদিন পরে আপনার সাথে যুক্ত হতে পেরেছি, আপনাকে শুভেচ্ছা জানাই। কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান, সেটা ইন্ডিপেন্ডেন্ট আজকের বাংলাদেশ থেকে ডয়েচে বেলে এখন ঠিকানায়, এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছে এবং আপনার সাথে দেখা হয়েছে, কথা হচ্ছে, সেজন্য ধন্যবাদ। এবং আজকে আলোচনার সাকিব ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার, সে সহ আমরা আলোচনাটা করছি। যথাসময়ে উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল। একটু আমি মাঝখানে একটু বলে সমস্যার নেই, কারণে আপনি দুঃখিত। আসার জন্য আমি এই কথাটা বলতে, আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত, সেই সমন্বয়ক শব্দটি নিয়ে সব প্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণশক্তি আন্দোলনের সমন্বয়ক হিসেবে। যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন, মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বললে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা বাবা সমন্বয়ক। যাই হোক, নূর, আপনি না, কন্টিনিউ করেন। থ্যাংক না, ইউ সো মাচ। জি, সাকিব ভাই তো এখনো আছে প্রধান সমন্বয়কারী, রাইট, সে রাইট। তো সমন্বয় শুধু না। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আপনার যে প্রশ্নটা করেছিলেন জি, যে হ্যাঁ, ডক্টর ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের, বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা, হুম, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, হুম, যেটা কি মূলত অনেকে ভেবেছে, যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে, অনেকে সেটা কপি করেছে, প্রচার করছে, ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা, কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি। এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে, 3জন ছিল, একজন হুম। পদত্যাগ করে দল গঠন করেছে, অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব। তো কাজে এইটাকে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা, এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে। তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই। হুম, দ্বিতীয় কথা, সরকারের যদি থাকেও, এখানে আমি কিংবা সাকিব ভাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, হুম। তারা তো সেটা কখনোই মানবো না। কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্নই আপ ওঠে না। আপ এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে, আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক, সেটা আপনি চান? আচ্ছা, আমার পজিশনটা বলছি, আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি। আর জি, সেকেন্ড জি। একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যেসব নেতা হুম, ইলেকশনের জন্য খুব সরব এবং সোচ্চার, হুম, তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে, অনেককে হেয় করা হচ্ছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে, কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে, কেউ কেউ তাদের নিজেদের
একটা ফায়দা নেওয়ার জন্য। ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে, কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে, কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টায়দা নিতে পারছে, তারা ব্যবসা বাণিজ্য, কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে। এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয়। আবার ধরেন ইউনূসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা, এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে, মামলা দিয়ে অপমান করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি, তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই। তো তিনি হয়েছেন, আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন, আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন, একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গত 16 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি, তারা দিতে চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো 6 মাস তার মধ্যে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না, তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া, সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে, তবে ডক্টর ইউনূস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না। এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয়। আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে, প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে 5 বছরের যে ক্ষমতার আলাপটা উঠেছিল সেই বিষয়টি নিয়ে ডক্টর নুরুল হক নূর উনি ওর জায়গা থেকে, ভিপি নূর উনি ওনার জায়গা থেকে এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন এবং যে বিষয়গুলো আসলে বারবারই আসতেছে যে আসলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তার জায়গা থেকে ক্ষমতার লোভ না রাখার যে প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ফলশ্রুতিতে কিন্তু অলরেডি ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা উনি দিয়েছেন। এবং নির্বাচন ক্রিটিক যে বিষয়গুলো বারবার উঠে এসেছে, স্বচ্ছ নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে যে গ্রহণযোগ্যতা দরকার এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং সব অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং বিভিন্ন আইন শৃঙ্খলার পাশাপাশি ন্যায় বিচার, বিভিন্ন বিষয়ে যে সংস্কারের ইস্যুগুলো, এগুলো কিন্তু অনেক রাজনৈতিক দলের বিষয়গুলো সামনে নিয়ে আসতেছে। অথবা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আশা থাকবে ওনার জায়গা থেকে দেশের একটি সুন্দর অবস্থা রেখে যাবে।